everyone, Assalamu alaikum. I'm Sadir Rahman, a third year medical student studying in Chittagong Medical College. ফাইনালি আজকে আমি রিভিল করতে যাচ্ছি when is the best time ideal time to start preparing for medical admission test। এটা একটা হাই yield কোয়েশ্চেন, সবার মনে থাকে। আমি যখন তোমাদের মতো ছিলাম আমারও মনে এই প্রশ্ন এসেছিল। অ্যান্ড অন টপ অফ এভরিথিং, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের ভিডিওটা যে কোনো এইজে, তুমি যেই পজিশনে থাকো, যেই ক্লাসেই পড়ো, তুমি তোমার যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে, দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ। সো এই ভিডিওটা কতগুলো পার্টে হবে। ফার্স্ট পার্ট আজকে মেইনলি আমি যারা ক্লাস 8 এর নিচে তাদের ব্যাপারে বলবো। সো চাইলে অ্যাবভ ক্লাস 8 তোমরা স্কিপ করতে পারো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল, আগে দেখো তুমি আসলে কোন ক্লাসে পড়ো বা তুমি এখন কোন স্টেজে আছো, তুমি কোন ফেজের স্টুডেন্ট। ইফ ইউ আর বিলো ক্লাস 8, বসে থাকো অ্যান্ড থ্রু আউট দ্য ভিডিও জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনো। আমি পড়ার তুলনায় পড়ার বাইরের কথা একটু বেশি বলবো, তাই প্লিজ ডোন্ট গেট ওভারওয়েলমড। কেউ ভেবো না যে আমি এখানে বসে বসে উপদেশ দিতে এসেছি। অ্যাকচুয়ালি কাইন্ড অফ আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে এরকম এরকম হতে পারে, সেগুলোই শেয়ার করবো। মেনে নেওয়া না নেওয়া সম্পূর্ণ তোমার ব্যাপারে, অ্যান্ড অবভিয়াসলি আমাকেও ব্লাইন্ডলি কেউ ফলো করবে না। আমি সোর্স দ্য এভিডেন্স শেয়ার করার ট্রাই করবো, অ্যান্ড আমি আজকে যা যা বলবো সব আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, এবং আমি আমার জুনিয়রদেরকে যেভাবে স্ট্রাগল করতে দেখেছি সেখান থেকেও নেওয়া কিছু এক্সপিরিয়েন্স। ওকে, সো আমি মনে করি তুমি যদি এখন ক্লাস 8 এ পড়ো বা 8 এর নিচে থাকো, তোমার আসলে কিছু জিনিস রিয়েলাইজ করার এখন সময় হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমরা ছোটবেলা থেকে দেখেছি বাচ্চাদেরকে হচ্ছে অ্যাডাল্টরা বলবে ও তো বাচ্চা, ও তো বুঝবে না, ও তো বাচ্চা, ও তো বুঝবে না। এরকম করতে করতে বাচ্চা এক সময় হয় কি ক্লাস 9-10 উঠে যায়, তখন আমরা দোষ ধরি যে ও তো এখন বড় হচ্ছে, ও বুঝতেছে না কেন। মানে আমরা বাচ্চাকে বাচ্চাও থাকতে দিচ্ছি না, বড় হলে তাকে আবার কাইন্ড অফ এক্সপেক্ট করতেছি যে ও বাচ্চা না, ও এখন বড় হয়ে গেছে, ওর এটা জানতে হবে। কিন্তু আগে তো বাচ্চাদেরকে জিনিসগুলো বোঝাতে হবে, শেখাতে হবে, তাই না? না হলে তো তারা হঠাৎ করে এগুলো শিখবে না নিজে নিজে। এন্ড কয়জনই বা নিজে নিজে শিখে। সো আমি মনে করি যে তোমাদের এখন থেকে কিছু জিনিস রিয়েলাইজেশনে আনতে হবে। যেমন ফার্স্টেই, স্টাডি ইজ নট ইউর এনিমি, প্লিজ। তোমরা জাস্ট অ্যাটলিস্ট আমাকে দেখো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবা যে অনেকগুলো হচ্ছে আমি ঘুরতে যাচ্ছি, এনজয় করতেছি, সব কিন্তু পড়াশোনার পাশাপাশি করতেছি। এখন আমার যে ফ্রেন্ড গুলো পড়াশোনা না করে শুধু এনজয়মেন্ট করেছে, ওদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ওদের কিন্তু এখন সিকিউরিটিটা নাই। ইনকেস ওদের প্যারেন্টস বা গার্ডিয়ান যদি ওদেরকে প্রোভাইড না করে, তাহলে ওরা কিন্তু আর এনজয়মেন্ট গুলো করতে পারবে না, রাইট? কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি একটা সময় গিয়ে একটু স্যাক্রিফাইস করেছি, যার কারণে এখন আমি এন্ডলেস এন্টারটেইনমেন্ট একটা সুযোগ পাবো। আই নো আমার ওয়ার্ক প্রেশার, স্টাডি প্রেশার আছে, অনেক কিছু আছে, তারপরেও কিন্তু আমি অনেকটা সিকিউরড পজিশনে আছি। তো তুমিও যদি তোমাকে একটু সিকিউরড পজিশনে রেখে এনজয় করতে চাও, অবভিয়াসলি তোমার একটা সহজ রাস্তা হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা ছেড়ে দিয়েও অনেকে অনেক বিজনেস করে, অনেক কিছু করে, অনেক জীবনে উন্নতি করে, বাট ওই রাস্তাটা দেখে সহজ মনে হলেও কিন্তু সহজ নয়। ওকে, ওটা নিয়ে আজকের ভিডিওতে কোনো কথা হবে না। জাস্ট আমি তোমাদেরকে এটাই বলতে চাই, স্টাডি ইজ নট ইউর এনিমি, এবং স্টাডির কারণে তোমার জীবনের মজা নষ্ট হয়ে যাবে এরকম ভাবারও কোনো দরকার নেই। অ্যান্ড এই স্টেজে তোমার টার্গেট মেডিকেল হোক, বুয়েট হোক, আদার্স ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, বিজনেস হোক, যাই হোক, তোমার আসলে এখন মেইন ফোকাস দেওয়া উচিত একাডেমিক পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য। আই নো কেউ এসে আমাকে 6-7-এ আমার রোল, আমার বাংলায় মার্কস, আমার সায়েন্সে মার্কস এসে জিজ্ঞেস করবে না, আমি জানি। তো ফিউচারে এই একাডেমিক পারফরমেন্সের কে গুরুত্ব দেওয়া, এই জিনিসটা ফিউচারে কিভাবে কাজে লাগবে একটু বুঝাই। ধরো তুমি এখন ক্লাস 6-এ আছো, তোমার টার্গেট হচ্ছে তুমি এখন প্রথম 10 জনের মধ্যে থাকবে। তো প্রথম 10 জনের মধ্যে আসতে গেলে তোমাকে কি করতে হচ্ছে, বেশি বেশি এফোর্ট দিতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, ব্রেনকে খাটাতে হচ্ছে, রাইট? বেশি বেশি হচ্ছে ব্রেনকে খাটাতে হচ্ছে। এই যে তুমি ব্রেনকে খাটাচ্ছ, প্রবলেম সলভ করতেছো, তুমি টপ 10-এ আসতে তোমার অনেকগুলো বাধার সম্মুখীন হতে হচ্ছে। হয়তো তুমি এক্সটার্নাল কিছু বাধাও পাচ্ছ, তোমার নিজেকে পুশ করতে হচ্ছে, নিজেকে কষ্ট করে ভোরবেলা উঠাতে হচ্ছে।
হ্যাঁ, এই যে কিছু জিনিস তোমাকে ডিসিপ্লিন লাইফে আসতে হচ্ছে, এই যে ডিসিপ্লিন লাইফে আসতেছো, এগুলোই তোমার ট্রেনিং। এই ট্রেনিংটাই কাজে লাগবে ফিউচারে। তোমার যদি এখন ট্রেনিং না হয়, তুমি সেই অ্যাডমিশনের 3 মাস আগে, 6 মাস আগে অথবা কলেজে গিয়ে কখনোই এই ট্রেনিংটা করতে পারবে না। ট্রেনিংটা নেওয়ার এখনই সময়। ওকে, সো যারা নিজের ব্রেনটা এখন থেকে খাটাবে, তাদের জন্য ফিউচারে গিয়ে ব্রেন খাটানোটা ইজি হয়ে যায়। যেমন একটা সময় আমি নিজের ব্রেনকে ট্রেন করতে পেরেছিলাম বলেই এখন আমার সামনে প্রফ, কিন্তু আমি বসে ভিডিও বানাচ্ছি। এই যে ভিডিও বানাতে পারছি, কারণ অলরেডি আমার ব্রেনকে ট্রেন করা আছে, যেটা ছোটবেলা থেকে একটু একটু করে করতে হয়েছে, রাতারাতি হয়নি। দেন আরেকটা জিনিস, আমরা জানি ছোটবেলায় আমরা অনেক সময় দুষ্টুমি করি। হ্যাঁ, পজিটিভ কনস্ট্রাকটিভ দুষ্টুমি ভালো, আই সাপোর্ট দ্যাট। বাট কিছু দুষ্টুমি আছে যেটা তোমার নিজের জীবনেই বিপদ বয়ে আনবে। ওকে, যেটা তোমার নিজের জন্যই ক্ষতিকর। এখন ধরো আমরা অনেক সময় টিচারকে ফাঁকি দিই, প্যারেন্টস কে ফাঁকি দিই। এটা অবভিয়াসলি ভালো না, কিন্তু তাও চলে। প্যারেন্টস এর কিন্তু আসলে কিছু যায় আসে না, অথবা তোমার শিক্ষকেরও কিছু যায় আসবে না। কিন্তু তুমি যদি তোমার এই ব্রেনকে এবং মনকে ফাঁকি দিয়ে থাকো, ও তো সারা জীবন তোমার সাথে থাকবে। তো তুমি সারাটা জীবন পস্তাবা। তো এখন ভেবে নাও যে তুমি আসলে কি করতে চাও। তুমি তোমার মনকে, ব্রেনকে ফাঁকি দিবে কি দিবে না। এই বিষয়ে আমি আরেকটু বলবো, এই বিষয়টা বোঝার জন্য তোমাদের আসলে জানতে হবে একটা মানুষ শিখে কিভাবে বা মনে রাখে কিভাবে, অথবা ব্রেন ফাংশন করে কিভাবে। ওকে, আমি এটা আসবো, এটা আমাদের হচ্ছে নেক্সট স্লাইডে আছে, আমি নেক্সট স্লাইডে আসবো। ওকে, তাহলে নিজের ব্রেনের সাথে বেইমানি করে এটা সব থেকে বড় অন্যায়। এটা করলে তুমি সারাটা জীবন পস্তাবা। এখন একটা জিনিস খুবই নার্ভ ব্রেকিং আমার কাছে মনে হয়, আমার নিজেরও বিষয়টা অনেক খারাপ লাগে, যে আস্তে আস্তে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তারা নিজের দায়িত্ব নিজে নিতে পারছে না, বিকজ ছোটবেলা থেকে তাদেরকে স্পুন ফিডিং করানো হচ্ছে। ওকে, সবকিছু তাকে রেডি করে দেওয়া হচ্ছে, কাইন্ড অফ অন্যজন একটা খাবারকে চিবাই দিচ্ছে, একদম জুস বানাই দিচ্ছে, সেই জুসটা খাচ্ছে আজকালকার বাচ্চারা। ওকে, বিষয়টা কি আমি বলি। যেমন আজকালকার যুগে সবাই দেখবে ক্লাস 1 থেকেই কোচিং এ ভর্তি হচ্ছে, 1 থেকেই সবাই কোচিং এ যাচ্ছে। কোচিং সেন্টার ভালো হলে, কোচিং সেন্টার দুই ধরনের আছে, একটা আসলেই ভালো, আর একটাতে হচ্ছে ভালো না। তো ধরো ভালো কোচিং সেন্টারেই যাচ্ছে একটা বাচ্চা, তো যখন সে কোচিং সেন্টারে যাচ্ছে, কোচিং সেন্টারের টিচাররা খুব সুন্দর একটা প্ল্যানিং দিয়ে দিচ্ছে, রুটিন বানিয়ে দিচ্ছে, রুটিন ওয়াইজ এক্সাম নিচ্ছে। হুম, এবং যেগুলো গুরুত্বপূর্ণ টিচার নিজেই দাগিয়ে দিচ্ছে, এবং টিচার অনেক ক্ষেত্রে সেই জিনিসটাকে মুখস্থও করিয়ে দিচ্ছে, এবং অনেক ভালো ভালো করে ধর একটা জিনিস খুব ভাবে বুঝায়ও দিচ্ছে। ওকে, তো আপাত দৃষ্টিতে জিনিসটা দেখতে আমাদের কাছে মোটেও হার্মফুল মনে হচ্ছে না, জিনিসটা খুবই সিম্পল, জিনিসটাকে অনেক আরো হেল্পফুল মনে হচ্ছে, তাই না? এটা একটা কি বলবো, ব্লেসিং মনে হচ্ছে, যেসব পরিবারে হয়তো তোমাকে গাইড করার মতো কেউ নাই। হুম, সেই ক্ষেত্রে মনে হচ্ছে ও এটা তো একটা ব্লেসিং, এটা তো একটা ভালো। কিন্তু এটা যে একটা অনেক বড় সাইড ইফেক্ট তৈরি হচ্ছে, এই জিনিসটা ওই বাচ্চারা যখন বড় হয়ে অ্যাডমিশন সিজনে আসে অথবা কলেজে উঠে, তখন তারা ফিল করতে পারে। ওকে, দেখো যখন তুমি হায়ার লেভেলে আসবা অথবা কলেজেই আসবা, তখন তোমাকে কয়েকটা জিনিস মাথার মধ্যে ক্লিয়ার রাখতে হবে। একটা হচ্ছে তোমার পরিশ্রম করা শিখতে হবে, দেন তোমার নিজের রুটিন নিজে বানানো শিখতে হবে, কিভাবে পড়াটা গুছাবা, নিজের পড়া নিজেকে গুছানো শিখতে হবে। বিকজ কলেজ লেভেলেও এমন হয় একটা কোচিং এ একরকম ভাবে তোমার গুছিয়ে দিচ্ছে, এটা তোমার জন্য উপযুক্ত নাও হতে পারে। কারণ এই যে সুন্দর করে কোচিং এ সবকিছু গুছিয়ে দিবে, সুন্দর করে রুটিন বানিয়ে দিবে, পড়া দাগায় দিবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো দাগায় দিবে, এগুলো না ম্যাক্সিমাম ক্লাস 10 পর্যন্ত চলে। ম্যাক্সিমাম ক্লাস 10 পর্যন্ত সিলেবাস কম থাকে, পড়া কম থাকে, এটা এই পর্যন্তই চলে। বাট যখন বিয়ন্ড ক্লাস 10 এর উপরে যাও, তখন কিন্তু এটা পুরো দায়িত্বটা নিজেকেই নিতে হয়। তো একটা বাচ্চা যদি ছোটবেলা থেকে নিজে থেকে এগুলো তৈরি করা না শিখে, তাকে যদি তার প্রয়োজন, ভিতর থেকে প্রয়োজন বোধ করার আগেই তাকে, তার ক্ষুধাটা লাগার আগে তাকে আমরা খাওয়াই দিচ্ছি,
চাবানোর কষ্টটাও করতে দিচ্ছি না। দেখো এটা কিন্তু রিয়েল কথা, কেউ যদি নিজের না চাবায়, নিজের দাঁত ম্যাসেটের মাসেল, এখানে আমাদের যে মাসেল গুলো থাকে এগুলোকে ব্যবহার না করে, একটা সময় গিয়ে সে ব্যবহার করতে পারবে না, সে চাবাতে পারবে না। অনেক ইউরোপিয়ানরা কিন্তু ইলিশ মাছ খেতে পারে না, তাই না? এগুলো অভ্যাসের ব্যাপার, এগুলো মাসেল মেমোরি, মাসেল প্র্যাকটিসের ব্যাপার। তো একটা বাচ্চা যদি ছোটবেলা থেকে না বুঝে যে তার কোনটা ইম্পর্টেন্ট, সেটা সেই ইম্পর্টেন্সটা আরেকজন টিচার এসে বলে দিচ্ছে, হ্যাঁ, সে যদি ছোটবেলা থেকে এগুলো প্র্যাকটিস না করে, তার ব্রেন কি হঠাৎ করে কলেজে উঠে কাজ করা শুরু করবে? হঠাৎ করে অ্যাডমিশনের 6 মাস আগে সে এটা বুঝতে পারবে? অবভিয়াসলি না। কিন্তু আমাদের এখন যেটা হয়, অনেক ওয়ার্কিং প্যারেন্টস, অনেক শিক্ষিত প্যারেন্টসও পরিপূর্ণভাবে বাচ্চাটাকে কোনো একটা ব্যাচ বা কোচিং টিচারে দিয়ে দেয়, সেখানে গিয়ে সে সবকিছু পেয়ে যাচ্ছে, পরিশ্রমটা একটু কম করতে হচ্ছে, তো আরামই আরাম। সো ভালো, ওখানে গিয়ে সে সব পেরে যাচ্ছে, কিন্তু সে নিজের ব্রেনকে খাটাচ্ছে না, সে অ্যাক্টিভ স্টাডি করছে না, অলওয়েজ প্যাসিভ স্টাডিতে আছে। সব থেকে বড় জিনিস যে তার নিজের উপরে ভরসাটাই হচ্ছে না, নিজের উপর ভরসাই হচ্ছে না। যেমন ধরো আমার কোনটা পরীক্ষায় আসবে বা ইম্পর্টেন্ট, অবভিয়াসলি টিচারদের গাইডলাইন, প্রিভিয়াস এর কোয়েশ্চেন দেখে আমি এটা বুঝি, কিন্তু আমার নিজের একটা গাট ফিলিং থাকে যে হ্যাঁ এটা আসবে, এটা এইভাবে পড়তে হবে। এই কনফিডেন্সটা আমার মধ্যে গ্রো হয়েছে বিকজ আমি ছোটবেলা থেকে নিজে পড়েছি, নিজেকে পড়িয়েছি, এবং কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে ওইভাবে ছোটবেলা থেকে পড়েছি, এবং পড়ার পর দেখেছি ও হ্যাঁ মিলছে তো, আমার রেজাল্ট তো ভালো আসছে, তার মানে এটা আমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করেছে যে হ্যাঁ আমি নিজেকে বিশ্বাস করি। এখন তাই আমার জন্য অ্যাডমিশন সিজনটা একটু স্মুথ ছিল। কোন কোচিং এ ভর্তি হতে হবে, কতটুকু প্র্যাকটিস করতে হবে, এই চ্যাপ্টার বাদ দিব নাকি ওই চ্যাপ্টার পড়বো, এই জিনিসগুলো ডিসিশন নেওয়া আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল, কারণ ছোটবেলা থেকে এই ডিসিশন গুলো আমি নিয়েছি, আমি নিজেই নিয়েছি, আমার জন্য হয়ে কেউ করে দেয়নি। অবভিয়াসলি আমি ক্লাস 10-এ উঠে আমি ব্যাচ টিচারের কাছে পড়েছি, আমার যে গ্যাপস গুলো ছিল আমি ফিল আপ করছি, বাট বিফোর ক্লাস 10 আমি কোনোদিন কোনো কোচিং বা ব্যাচ কোথাও পড়িনি, এমনকি সারাটা জীবন আমার কোনো বাসায় হোম টিউটরও ছিল না। হ্যাঁ, আমি হেল্প নিয়েছি আমার বাসায়, ছোটবেলায় ক্লাস 6 পর্যন্ত আম্মু পড়িয়েছে, এরপরে আব্বুর কাছ থেকে ম্যাথ ফিজিক্স এগুলো বুঝে নিয়েছি। বাট ওই বুঝাটা এমন না যে আমাকে নিয়ে তারা পড়তে বসতো, আমি প্রবলেম ফেস করতাম, আমি বুঝতাম না, আমার মধ্যে একটা চাহিদা তৈরি হতো, সেই চাহিদা থেকে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করতাম। যখন এরপরে বড় হলাম, আরো টাফ কোয়েশ্চেন শুরু হলো, তখন বাসায় প্যারেন্টসও আমাকে অত হেল্প করতে পারলো না, তখন আমি আমার ফ্রেন্ডদের কাছে অ্যাপ্রোচ করতাম, আমি আমার ফ্রেন্ডসদেরকে বলতাম এটা একটু বুঝিয়ে দাও, বা এটা কি হবে, ওটা কি হবে। এখন তো চ্যাট জিপিটি চলে আসছে, এখনকার যুগ তো আলাদা, তখন ইউটিউবে এত অ্যাভেলেবেল ভিডিও ক্লাসেসও ছিল না, মেন্টরও অ্যাভেলেবেল ছিল না অনলাইনে। সো এমনকি আমি সবসময় টিচারকে অ্যাপ্রোচ করতাম, যখন টিচার থাকতেন আমার সামনে অথবা ক্লাসে, যেভাবে আমি পেতাম, আমি টিচারকে অলওয়েজ কোশ্চেন করতাম, টিচারের কাছ থেকে আমি সলভ করে নিতাম। এই যে আগ্রহটা, এই আগ্রহটা নিজে নিজে পড়লেই তৈরি হয়, কিন্তু একটা বাচ্চাকে যখন ছোটবেলা থেকে কোচিং নির্ভর করে দেওয়া হয়, কোচিং এর সবকিছু ওকে গুছিয়ে দেয়, সবকিছু গুছানো থেকে ও জাস্ট এসে বই দাগায়, বই দাগায় দাগায় হয়তো পড়ে, হ্যাঁ পড়তে হচ্ছে ওকে, ঠিক আছে, ওর সময় দিতে হচ্ছে বা পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু ওই যে ওই প্র্যাকটিসটা তো হচ্ছে না, এবং নিজের উপর বিশ্বাসটা তৈরি হচ্ছে না। আমি অনেক অনেক কমেন্ট পাই যে আপু আমি কি এটা বাদ দিব, আমি কি এই কোচিং এ ভর্তি হব, ওই কোচিং এ ভর্তি হব, কোনটা ভালো কোনটা খারাপ। এই যে ইনডিসিশন গুলো ওদের মধ্যে আসতেছে, এটা কেন আসতেছে? বিকজ ওরা নিজের উপর নির্ভর হওয়া শিখেনি ছোটবেলা থেকে, অথবা নিজের উপর কম ট্রাস্ট করতেছে। বাট আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল, আমি পুরোপুরি আমি জাস্ট আমার একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করেছি যে কোনটা আচ্ছা বলতো কোন কোচিং এ ভর্তি হওয়া ভালো হবে, দুজনে মিলে ডিসিশন নিচ্ছি, বাস শেষ। আমি আর কারো যুক্তি শুনিনি, আমার কাছে যেটা প্রয়োজন মনে হয়েছে, ভালো মনে হয়েছে, আমি করেছি। সো এই যে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, নিজে নিজে রুটিন বানানো শেখা, আমি বলবো তুমি কোচিং করো না করো, এই জিনিসগুলো নিজে থেকে করার প্র্যাকটিস করো এখন থেকে। তুমি নিজের দাগানো বই নিজে পড়বা, তোমার কি পড়া লাগবে কি লাগবে না নিজে নিজে ডিসিশন নাও। অ্যান্ড পরীক্ষার কোচিং মানে কোচিং এ পরীক্ষা থাকলেই পড়া হবে, অন্য টাইমে পড়া হবে না, এই জিনিসগুলো বাদ দাও। বিকজ যখন তুমি কলেজে উঠবা, তখন দেখবা যে টিচারের সিলেবাস অর্ধেকও শেষ হয়নি, কলেজের এক্সাম শুরু হয়ে গেছে, কোচিং আরেক দিকে দৌড়াচ্ছে, একজন একই দিকে দৌড়াচ্ছে, খুবই হজবরল অবস্থা হয়। তো আমার মনে হয় যারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে তখন পড়াটা শিখতে পারে তারা এগিয়ে যায়, বাকিদের অনেক স্ট্রাগল হয়। অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময়ও তুমি কখনোই দেখবা না যে তোমার পড়ার স্পিডের সাথে কোচিং এর স্পিড আগাচ্ছে, কখনোই এটা মিলে না আমাদের।
অ্যান্ড এটাই রিয়েলিটিটা আমাদের মেনে নিতে হয়। সো এই জিনিসগুলো এখনই সময় প্র্যাকটিস করার, এখনই সময় স্পুন ফিডিংকে বন্ধ করে নিজে থেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে পড়ার। আমি কখনোই কোনো কোচিংকে ডিসকারেজ করব না, সেখানে যদি ভালো মেন্টর থাকে, বাট প্লিজ ফুললি ডিপেন্ডেন্ট হইও না। কোচিং এর হেল্প নিতে পারো, তোমার বাসায় যদি কেউ হেল্প করে না থাকে কোচিং এর হেল্প নিতে পারো, জাস্ট হেল্প নেওয়া, পুরোপুরি ডিপেন্ডেন্ট না যে কোচিং এ পড়ালে আমি পড়বো, কোচিং এটা বলছে মানে আমি এভাবে পড়বো। কোচিং কে এইড হিসেবে ইউজ করবা, হ্যাঁ, নট ইউর মেইন কোর্স, ওকে, এটা সাইড কোর্স। মানে মেইন কোর্স বলতে মেইন ডিশের কথা বলছি না, আমি সাইড ডিশের কথা বলতেছি, ওকে। আচ্ছা, অ্যান্ড এই সময় অনেক বেশি পরিমাণে নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। অনেক কিছু মন চাবে, সবকিছু যেই পেতে হবে করতে হবে এমন না, ওকে, সবকিছু পেতে হবে করতে হবে এমন না। এটা যত আস্তে আস্তে তুমি বড় হবা তত বুঝবা, তত বুঝবা। সো নিজেকে এখনই একটু কন্ট্রোল করা শিখতে হবে, নিজের রুটিন নিজে বানানো এবং রুটিনের সাথে লেগে থাকা। আমি জানি রুটিন একটা সময় যেটা দেখেছি আমার ক্ষেত্রে হয়েছে, ক্লাস 10-11 পর্যন্ত আমি রুটিন ওয়াইজ পড়াশোনা করতে পারতাম, রুটিন ফলো করে রুটিনের সাথে লেগে থাকতে পারতাম। কিন্তু যখন তুমি অনেক বেশি হায়ার স্টাডিতে চলে আসবে তখন রুটিন মেনটেন করে অনেক সমস্যা হয়, কিন্তু তাও কোনো প্রবলেম নাই। তুমি রুটিন বানাবে, রুটিন ফলো করবে, রুটিনকে একটু ফ্লেক্সিবল বানাবে যাতে করে তোমার প্রয়োজন মতো তুমি রুটিনটাকে চেঞ্জ করতে পারো। তুমি রুটিন ফলো করতে ফেল করলে, ইটস ওকে, নো প্রবলেম, তুমি আবার রুটিন বানাও, আবার ফলো করো, বাট রুটিন বানানো কখনোই ছাড়বে না। তোমার সামনে অলওয়েজ একটা টু ডু লিস্ট বা টাস্ক চার্ট থাকা উচিত। তোমার ব্রেনের জানা উচিত যে তুমি সামনে কি করতে যাচ্ছ, তোমার সামনে কি আছে, তোমার সামনের স্টেপ কি হবে। ওর মাথায় যখন এটা থাকবে যে হ্যাঁ আমার তো এগুলো এগুলো শেষ করতে হবে, এগুলো এগুলো পড়তে হবে, তুমি তখন ঠিকই দেখবা তোমার সকালে ঘুম ভাঙতেছে। কারণ তোমার একটা উদ্দেশ্য আছে, তোমার উদ্দেশ্য থাকলেই তো ব্রেন তোমাকে অ্যাওয়েক করবে, রাইট? আর উদ্দেশ্য না থাকলে দেখবে তুমি উদ্দেশ্যহীন ভাবে ঘুমিয়ে যাচ্ছ। সো লাইফে একটা উদ্দেশ্য ঠিক কর, ভেবে চিন্তে যে তুমি আসলেই কি চাও। দেখো, আমি ঠিক আছে, আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব, হ্যাঁ, আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব, ডক্টর হব। এটা কাইন্ড অফ আমার লাইফের গোলের একটা পার্ট ছিল, এটা আমার আলটিমেট গোল না। এটা নিয়ে পরবর্তীতে আরো অনেক কথা হবে, বাট এটা আমার আলটিমেট গোল না। আমার আলটিমেট গোলে যাওয়ার জন্য এটা একটা রাস্তা, আমি অন্য রাস্তা দিয়েও আমার গোলে যেতে পারতাম। যদি আমার মেডিকেল অ্যাডমিশন না হতো তাহলে আমি অন্য কোথাও অবভিয়াসলি ভার্সিটিতেই পড়তাম। এটা একটা পার্ট। সো তোমাদেরও এরকম চিন্তা করতে হবে। আমি বলতেছি না যে ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া মানে তোমার লাইফে সেটেল, লাইফে গোল কমপ্লিট না। এটা একটা পার্ট যে তুমি ডক্টর হয়ে যেতে চাও, না ইঞ্জিনিয়ার হয়ে যেতে চাও, নাকি ভার্সিটি, নাকি বিজনেস। ওকে, তো এখন থেকে একটা জিনিস সেট করো, লাইফে সেট, মানে গোল রাখলে দেখবে যে অটোমেটিক তোমার চারপাশের জিনিসগুলো তোমাকে ওই দিকেই নিয়ে যাবে। তোমার যদি ওরকম গোল থাকে যে হ্যাঁ তুমি এটা করবা, দেখবা তুমি অটোমেটিক তোমার চারপাশে এমন এমন ঘটনা ঘটবে বা ইভেন্ট তৈরি হবে যে তুমি আলটিমেটলি এখানেই চলে আসবে। যেমন আমার ফার্স্ট টাইম ইউটিউবার হওয়ার স্বপ্ন ছিল 2017 সালে, আজকে 2024 সাল, ঠিক আছে। আমার কিন্তু মাথায় ছিল যে না আমি হবই, আমার ইউটিউবার হওয়াই লাগবে। অনেক কিছু আসছে গেছে, ফাইনালি কিন্তু আমি ইউটিউবিং করছি, ভিডিও বানাচ্ছি, রাইট? তার মানে তোমার মাথায় আসলে আগে ক্রিয়েট করতে হবে, যদি মাথায় ওই জিনিসটা ক্রিয়েট না হয় তুমি কখনো এই পর্যন্ত আসতে পারবে না। তোমার মাথায় আগে ওই ওই জিনিসটা থাকতে হবে, দেন তুমি অবভিয়াসলি লাইফের কোনো না কোনো পর্যায়ে তুমি সেই জায়গায় আসতে পারবে, ওকে। আচ্ছা, অনেক বকবক মনে হতে পারে, বাট আমি মনে করি আজকালকার যুগের বাচ্চাদের বা সব সব যুগে এই বয়সী বাচ্চাদের একটু অন্যের এক্সপিরিয়েন্স থেকে শেখা ভালো। তাহলে নিজে গর্তে পড়ে বুঝা একটু বেশি কঠিন না যে হ্যাঁ ওই গর্ত আছে, গর্তে যাওয়া যাবে না, গর্তে গেলে তুমি আঘাত পাবা। তো নিজে গর্তে পড়ে কেন আমি এটা বুঝবো, অন্যজন তো গর্তে পড়ছে, তার এক্সপিরিয়েন্স থেকে তো আমি এতটুকু নিতে পারি যে না আমার ওই ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ওই গর্তে পড়া যাবে না, তাই না? ওটা তো বেটার না? সো আই গেস তোমরা বড়দের কাছ থেকে, তোমাদের সিনিয়রদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিবা। 100% তাদেরকে ফলো করা লাগবে এমন না, বাট এক্সপিরিয়েন্স নেওয়া অনেক ভালো।
আমরা তো জানি আমাদের ব্রেইনে কি থাকে, অনেকগুলো নিউরনস থাকে, মানে নার্ভ সেল, তাই না? তো এই নিউরন গুলো হচ্ছে এরকম। ওকে, এই নিউরনের একটা সেল বডি থাকে। ওকে, নিউরনের একটা সেল বডি থাকে, তারপর একটা অ্যাক্সন থাকে। এই অ্যাক্সন গুলো আবার অনেক একটা স্নেহ জাতীয় পদার্থ দিয়ে হচ্ছে কাভার করা থাকে। ওকে, আর এটা হচ্ছে টার্মিনাল নর্ভ থাকে, টার্মিনাল নর্ভ। তো একটা নিউরন করে কি, আরেকটা নিউরনের সাথে, ধরো এটা আরেকটা নিউরন, এই যে রেডটা হচ্ছে আরেকটা নিউরন, সেই নিউরনের সাথে এভাবে কানেক্টেড থাকে। ওকে, সেই নিউরনের সাথে হচ্ছে এভাবে কানেক্টেড থাকে। এই যে ব্লু কালার করলাম, এই স্পেসটাকে আমরা বলি হচ্ছে সিন্যাপটিক স্পেস, সিন্যাপটিক স্পেস। তো একটা বাচ্চা যখন হচ্ছে জন্ম হলো, তার ব্রেনটা কিন্তু আসলে ছোট থাকে। ওকে, আচ্ছা, আই হোপ আমি ব্রেন আঁকতে পারবো। ওকে ওকে, let me try this. ওকে, আচ্ছা, আই হোপ এটা হয়েছে, অলমোস্ট অলমোস্ট হয়েছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্টাল। ওকে, এটা ব্রেনটা। ওকে, ব্রেন, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এটা সেরিবেলাম, এটা হচ্ছে সেরেব্রাম। আমাদের যে দুটা ব্রেন থাকে, হাফ এখানে অর্ধেক এখানে অর্ধেক। তো এই ব্রেনটা, এই ব্রেনটা আসলে দেখবা যে এখানে ভাঁজগুলো কম থাকে, এরকম অনেকগুলো ভাঁজ থাকে না? হ্যাঁ, তো গর্তটাকে পুরো আমরা সালকাস, যেগুলো হচ্ছে এরকম কার্ভ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে জাইরাস। তো এগুলো কম থাকে বাচ্চাদের। তো বাচ্চাদের ব্রেন যত বেশি ইউজ হয়, তখন নতুন নতুন নিউরন সৃষ্টি হয়, নতুন নতুন কানেকশন ক্রিয়েট হয়। ওকে, নিউরন সৃষ্টি হয় না, কানেকশন ক্রিয়েট হয়। ধরো এটা একটা নিউরনের টার্মিনাল নব, এটা একটা নিউরনের টার্মিনাল নব। তো এখানে অনেক বেশি কানেকশন ক্রিয়েট হয় যত বেশি ব্রেনকে আমরা ইউজ করব। তো বাচ্চাটা যত বেশি ব্রেন কি ইউজ করে, তত বেশি ব্রেন ডেভেলপ হয়। এবং আস্তে আস্তে অনেক বেশি আমরা দেখি সালকাস জাইরাস, অনেক অনেক ব্রেনটা আস্তে আস্তে বড় হয়, সালকাস জাইরাস হইতে থাকে। হ্যাঁ, এরকম আরো ঘন হয় সালকাস জাইরাস গুলো। সো অ্যাকচুয়ালি আমাদের সবকিছুর জন্য, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করার জন্য, কগনিটিভ থিঙ্কিং করার জন্য, মানে ব্রেনকে কাজে লাগানোর জন্য, জীবনের সব প্রবলেম সলভিং এর জন্য, এই সবকিছুর জন্য ব্রেনকে যখন আমরা ইউজ করি, তখন ব্রেনে আসলে এরকম সিন্যাপস তৈরি হয়, নিউরোনাল কানেকশন তৈরি হয়। যত বেশি সিন্যাপস হবে, তার আসলে তত বেশি প্রবলেম সলভিং এর দক্ষতা আছে, সে আসলে তার ব্রেনকে তত বেশি ইউটিলাইজ করতেছে। তো এই যে সিন্যাপসিং, এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। এই নিউরোপ্লাস্টিসিটি কখন হয়? যখন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে খাটে, অ্যাক্টিভলি ইউজ করি ব্রেনকে, নট প্যাসিভলি। ধরো তোমরা ভিডিওটা দেখতেছো, এটা আসলে তোমরা প্যাসিভলি ব্রেনকে ইউজ করতেছো। ওকে, অ্যান্ড অ্যাক্টিভলি কি হইতো, তুমি যদি বসতা, আচ্ছা, পুরো ভিডিওটা দেখা শেষ, এখন তুমি বসে বসে ভাবতেছো, আচ্ছা আপু কি 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 পয়েন্ট বলেছে, কি কি ইম্পর্টেন্ট কথা বলেছে, আমি কি কিভাবে জীবনে এটা অ্যাপ্লাই করতে পারি, তুমি এটা নোট করতে থাকলে, এটা হয়তো একটা অ্যাক্টিভ কাজ। অথবা অ্যাক্টিভ কাজ মানে তুমি নিজে থেকে করতেছো, নট নিজে থেকে পড়তেছো, নিজে থেকে একটা ম্যাথ করলা, নিজের ব্রেন খাটাই করলা। ধরো 1 ঘন্টাই লাগলো তোমার ম্যাথটা করতে, বাট নিজের ব্রেন খাটাই করলে, এটা হচ্ছে অ্যাক্টিভ স্টাডি বা অ্যাক্টিভ কাজ। তো তুমি যত বেশি অ্যাক্টিভ কাজ করবে, যত বেশি ব্রেনকে খাটাবা, যত বেশি নতুন নতুন জিনিস তোমার এক্সপোজারে আসবে। ধরো তুমি ঘুরতে গেলা, ট্যুরে গেলা, অথবা তুমি এক্সপেরিয়েন্স গ্যাদার করলা, তুমি যত বেশি এক্সপেরিয়েন্স নিবা, তত বেশি তোমার এই সিনাপস গুলো তৈরি হতে থাকবে। এবং তত তোমার মেমোরি ভালো হবে, তোমার আইকিউ ভালো হবে, তোমার ইকিউ ভালো হবে, তোমার প্রবলেম সলভিং দক্ষতা ভালো হবে। অ্যান্ড এটার উপযুক্ত সময় এখন। তোমরা যারা আছো, ক্রিয়েটিভ ওয়ার্ক করো। ওকে, ক্রিয়েটিভ ওয়ার্ক করো, অরিগামি, যেমন ছোটবেলায় আমি অরিগামি করতাম, অথবা ভিডিও এডিটিং করতাম। বই পড়া খুবই ভালো, বই পড়ার মাধ্যমেও আমরা অনেক ক্রিয়েটিভ। আমরা বই পড়ে আসলে কি করি, আমরা কারো থট থেকে শিখি। হ্যাঁ, এটাও বই পড়ে, তোমার ভিডিও দেখে তোমার পুরোপুরি এটা প্যাসিভ হয়, তুমি ভিডিও দেখতেছো, ভিডিও দেখে শিখতেছো, এটা পুরোপুরি প্যাসিভ হয়। বাট বই পড়লে তোমার নিজের থিঙ্কিং পাওয়ার, ভিজুয়ালাইজেশন পাওয়ার, তারপরে ইমাজিনেশন পাওয়ার, এগুলো ডেভেলপ হয়। ওকে, বই পড়লে তুমি সবকিছু তোমার সামনে, চোখের সামনে নিজেকে তৈরি করে নিতে হয়, এটাও কাইন্ড অফ একটা অ্যাক্টিভ স্টাডি বা অ্যাক্টিভ এন্টারটেইনমেন্ট। সো রিডিং গুড বুকস ইজ রিয়েলি গুড, আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি। বাট তোমাদের মতো বয়সে আমার একটা রিয়েলাইজেশনে আসেনি, আমার বোরিং লাগতো। যদিও আমার এখানে অনেক, আমার লাইব্রেরি আছে, ছোটখাটো একটা লাইব্রেরি,
অলওয়েজ আব্বু বই কিনতো, পড়ি না পড়ি বই কিনতো, যে একদিন না একদিন ওরা পড়তে বসবে, এই কথা চিন্তা করে যে একদিন না একদিন ওরা শুরু করবেই। তখন রিয়েলাইজেশন আসতো না, তখন মোবাইলে গেম খেলতে বেশি ব্যস্ত ছিলাম। যাই হোক, অনেক লেট করে হলো আমরা এখন শুরু করছি বই পড়া, ইনশাল্লাহ কন্টিনিউ হবে। সো বই পড়ার আসলে কোনো বিকল্প নেই। বই পড়া ছাড়াও তোমরা অরিগ্যামি যদি করো, রান্না করো, অথবা তোমরা হচ্ছে সেলাই করো, কোন একটা জিনিস ক্রাফটিং করো, এই প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমার নিউরন গুলো অনেক বেশি অ্যাক্টিভ হবে, সিন্যাপস হবে, তোমার প্রবলেম সলভিং দক্ষতা বাড়বে, তুমি যে কোনো সিচুয়েশনকে অন্যদের তুলনায় অনেক বেটার ভাবে হ্যান্ডেল করতে পারবে। সো ক্রিয়েটিভ ওয়ার্ক করার এখনই সময়, এবং যত বেশি তুমি ক্রিয়েটিভ হবা, ফিউচারে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিভিন্ন ডিসিশন নিতে, অনেক অনেক মানে আনসার্টেন সিচুয়েশন বা প্রতিকূল পরিবেশে নিজের একটা কি করতে হবে এই জিনিসটাও মনে করতে হেল্প করবে ছোটবেলার এই ক্রিয়েটিভ কাজগুলো। এবং যারা ছোটবেলায় অনেক বেশি ক্রিয়েটিভ থাকে, যেহেতু তাদের ব্রেনের নিউরোনাল কানেকশন এগুলো অনেক ভালো, নিউরন অনেক বেশি, তো সেনাইল বা বৃদ্ধ বয়সে যে ডিমেনশিয়া হয়, আহ, মনে না রাখার রোগ, এটা কিন্তু আসলে কম হয় যারা অনেক বেশি ব্রেনকে ইউটিলাইজ করতে পারে। আচ্ছা, এবং এই জিনিসগুলো তোমরা যদি এভিডেন্স চাও, এভিডেন্স হিসেবে এভিডেন্স হিসেবে তোমরা রিসার্চ গেটে গিয়ে সার্চ দিতে পারো। ওকে, আর মেইনলি আমি এখানে যতটুকু বলছি এগুলো কিন্তু আমার মেডিকেলে এসে আমরা এগুলো পড়েছি। ধরো নিউরোপ্লাস্টিসিটি বা নিউরন ফরমেশন, হ্যাঁ এই জিনিসগুলো সব মেডিকেলের বুক থেকে আমি তোমাদেরকে বলছি। দ্যাটস দ্য এভিডেন্স। ওকে, তাহলে ক্রিয়েটিভ কাজ করবা, ক্রিয়েটিভ ওয়ার্ক করবা, তাহলে অ্যাডমিশন এক্সপিরিয়েন্সটা অনেক ভালো যাবে। পাশাপাশি আমি মনে করি এই বয়সে তোমার বোর্ড এক্সাম নাই, ধরো আগামী 6 মাসে তোমার কোনো বোর্ড এক্সাম নাই, তোমার কোনো অ্যাডমিশন টেস্ট নাই, তাহলে ওই 6 মাস বাদে বাকি সময় তুমি যদি স্টাডিকে স্যাক্রিফাইস করে যদি একটু ক্রিয়েটিভ ওয়ার্কও করো, ওটা তোমার জীবনে কাজে লাগবে। আমি জানি আমার আম্মু আমার বাসা থেকেও এখন এগুলো আমাকে করতে দেয় না। যেমন কালকে আমি আমার কয়েকদিন পরে 12 দিন পরে হচ্ছে প্রফ, কিন্তু কালকে আমি পড়তেছিলাম ইমোশনাল ইন্টেলিজেন্স একটা বই। আম্মু বলতেছে কি যে এগুলো না পড়ে প্রফের পড়া পড়ো। হ্যাঁ আমি জানি তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিবে না, বাট নিজের ভালো নিজেকে বুঝতে হবে, দরকার হলে লুকায় লুকায় পড়ো, কিন্তু অবভিয়াসলি নট বিফোর 1 বছর বা 6 মাস আগে না। তোমার অ্যাডমিশন টেস্ট বা বোর্ড এক্সামের 6 মাস 1 বছর আগে পুরোপুরি পড়াশোনায় ফোকাস দিবে। ওকে, আদার দেন দ্যাট এখন পারলে এই যে বই পড়া বা ক্রিয়েটিভ ওয়ার্ক করা একটু সময় দাও। হ্যাঁ, আমার ফার্স্ট ইয়ারে থাকতে আমি ফটোগ্রাফি কোর্সে ভর্তি হয়েছিলাম। আমার একটা দিন শুধু ম্যাথ ব্যাচ হচ্ছে মিস যেত, যার কারণে আমার আম্মুর সাথে অনেক ফাইট হয়েছে এই বিষয়ে। হ্যাঁ, আব্বু সাপোর্ট দিচ্ছে বলে আমি করতে পারছি। তো ওই যে আমি তখন এই যে ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো করতাম, এই ফাইট করার মানে ফাইটিং এর মধ্যে, কনফ্লিক্টের মধ্যে যে ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো করতাম, ওই ক্রিয়েটিভ জিনিসগুলো আমাকে এখন আমার দৈনন্দিন কাজকে সহজ করতে অনেক হেল্প করছে। যার কারণে এখন আমি প্রফের মাঝেও ভিডিও বানাচ্ছি, প্রফের মাঝেও খেলতেছি, খাইতেছি, পড়তেছি, সব একসাথে করতে পারছি, কারণ অলরেডি আমার ব্রেন অভ্যস্ত এসব কাজ করতে। সো পারলে এখন পড়াশোনাকে স্টাডিকে স্যাক্রিফাইস করে, হ্যাঁ স্টাডিকে স্যাক্রিফাইস করে একটু হলেও ক্রিয়েটিভ ওয়ার্ক করবা। আচ্ছা, মেবি করোনার সময়টা তখন পার হয়ে গিয়েছে, কেবল স্কুল খোলা শুরু হলো, এমন একটা সময় আমি কয়েকটা নিউজ দেখছিলাম যে পিচ্চি পিচ্চি বাচ্চাগুলো ইন্টারভিউ দিচ্ছে, যে সে আসছে মেইনলি তার বান্ধবীর সাথে গল্প করার জন্য, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, এটাই তাদের পারপাস এডুকেশনাল ইনস্টিটিউটে যাওয়ার। আই নো আমাদের কারিকুলাম অনেক খারাপ, এই কারিকুলাম মোটেও ফ্রেন্ডলি না, খুবই এক্সস্টিং একটা কারিকুলাম, বাট তারপরেও আমি বলবো তুমি যদি কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউটে যাও, ওয়েদার এটা তোমার স্কুল কলেজ হোক অথবা কোচিং সেন্টার হোক, আমি মনে করি আমাদের মোটিভটা ঠিক থাকা অনেক ইম্পর্টেন্ট। বিকজ তোমার নিয়ত, তোমার মোটিভ, এটাই তোমাকে পরিচালনা করবে তোমার ফিউচারের পথে। আমরা আমাদের ফিউচার জানি না, কিন্তু আমরা কিন্তু এটা জানি যে আমরা কি ধরনের বীজ রোপণ করলে কি ধরনের ফলাফল পাবো। ওকে, তুমি যদি এখন আম, খাওয়া দাওয়া ছেড়ে দাও, তাহলে অবভিয়াসলি তোমার শরীর ভেঙে পড়বে, তাই না? তুমি আম, অসুস্থ হবে বারবার, এটা তো স্বাভাবিক।
আনলেস তোমার কাছে অনেক সুপার পাওয়ার আছে যে হ্যাঁ তুমি না খেয়েও অনেক সুস্থ থাকতে পারবা। বাট আমি সেটাই বলতে চাচ্ছি যে তোমার নিয়ত, তোমার মোটিভ, এটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তুমি যদি এখন পজিটিভ থিঙ্কিং করো, তোমার ব্রেনে ওই টাইপের নিউরন গুলো বেশি তৈরি হবে। পজিটিভ থিঙ্কিং এর কারণে তোমার ডোপামিন রিলিজ হবে। তো ডোপামিন হচ্ছে কাইন্ড অফ একটা হরমোন বা নিউরো ট্রান্সমিটার বলতে পারো। মেইন কথা হচ্ছে এটা নিউরো ট্রান্সমিটার, যার কারণে তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, তো এই যে সবকিছুর ব্যালেন্স, এগুলো কিন্তু সব তোমার মোটিভের উপর ডিপেন্ড করতেছে। এমনকি তুমি যদি একটা তেঁতুলের কথা চিন্তা করো, আমি জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, তুমি একটা তেঁতুলের কথা চিন্তা করো, তেঁতুলের টকটাকে ফিল করার চেষ্টা করো, দেখবা তোমার মুখে লালায় পানি চলে আসছে, তোমার মুখে পানি বা লালা চলে আসছে, ওকে, কিন্তু তেঁতুল কিন্তু এখানে নাই, তারপরেও চলে আসছে। তার মানে আমাদের থট, আমাদের থিঙ্কিং, এটা অনেক বেশি প্রভাবিত করে, আমাদের নিজেদের উপর প্রভাবিত করে, পাশাপাশি আমাদেরকে, আমরা যে পথে যাচ্ছি ভবিষ্যতের পথে আমরা কেমন করে চলবো এটাকেও প্রভাবিত করে। তারপরে আরেকটা কথা, যে আমরা যেন আমাদের স্টোমাকে, আর স্টোমাকে জুস রিলিজ হয়, মানে স্টোমাক জুস বা হচ্ছে গ্যাস্ট্রিক জুস রিলিজ হয়। তো খাবার কিন্তু তুমি একটা ঘ্রাণ নিয়ে আসে, তুমি খাও নি, খাবারটা স্টোমাকে যায়ও না, সেটা নিয়ে থিঙ্ক করছো অথবা তুমি ঘ্রাণ নিচ্ছ, তখনই কিন্তু ব্রেন স্টোমাকে সিগন্যাল পাঠায় এই খাবার আসতেছে, তুমি প্রস্তুত হও, গ্যাস্ট্রিক জুস রিলিজ করা শুরু করে দেয়। তার মানে আমি বুঝাতে যাচ্ছি আমাদের থিঙ্কিং পাওয়ার কতটা ইফেক্ট ফেলা আমাদের নিজেদের উপর, এমনকি আমাদের চারপাশের মানুষের উপর। তাই তোমরা যদি মোটিভ, গুড ইন্টেনশন নিয়ে ওই ইনস্টিটিউটে না যাও, তাহলে তোমার লাইফটাও সেরকম হবে। তোমার কারিকুলাম যতই খারাপ হোক, কারিকুলাম যাই হোক, ওই কারিকুলামে আমি নিজেও পড়ে এসেছি, ওকে, ওই কারিকুলামের মধ্যে থেকে কিন্তু আমি যুদ্ধ করেছি নিজেকে ডেভেলপ করার জন্য, তোমাকেও তাই করতে হবে। অ্যাট লিস্ট তুমি প্যালেস্টাইনে নাই, তাই না? অ্যাট লিস্ট তুমি সিরিয়াতে নাই, তুমি বর্ডারে নাই, তুমি মিয়ানমারেও নাই। সো আমরা তো এটা তো আমাদের হাতে নেই, আমরা কোন দেশে থাকবো, কোন কারিকুলামে পড়বো। তো কারিকুলামের পিছনে লেগে বা কারিকুলাম নিয়ে সারাক্ষণ ক্রিটিসাইজ করে আর কি হবে বলো? কোনো বেনিফিট তো নাই। আমাদের সময়ও আমরা কারিকুলামকে অনেক ক্রিটিসাইজ করছি। তো যারা খুব এক্সট্রিম লেভেলে ক্রিটিসাইজ করছে, ওরা এখনো ক্রিটিসাইজ করতেছে সবকিছু নিয়ে। আর যারা একটু এগুলোকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে গেছে, তাদের লাইফটা অনেক স্মুথ হয়ে গিয়েছে। সো প্লিজ তোমরা এখন থেকে তোমরা তোমাদের ছোট ভাই বোনকেও বলবা যে প্লিজ, গুড ইন্টেনশন অনেক ইম্পর্টেন্ট, গুড মোটিভ অনেক ইম্পর্টেন্ট। তারা যদি শুধু আড্ডা, ফান বা এন্টারটেনমেন্ট করার জন্য ইনস্টিটিউশনে যায়, এটাই যদি মেইন মোটিভ হয়, তার থিঙ্কিং এ অনেক সমস্যা আছে। এই থিঙ্কিং তাকে, তার লাইফকে কোন দিকে নিয়ে যাবে তুমি কল্পনাও করতে পারো না। হ্যাঁ, সো আড্ডা, ফান, এন্টারটেনমেন্ট গুড, আমি এটাকে সাপোর্ট করি, বাট দিস থিং হ্যাজ দেয়ার ওন প্লেস। একটা ইনস্টিটিউশনে এগুলো না। হ্যাঁ, ইনস্টিটিউশনে টিচাররা অনেক ফান করে পড়ায়, অনেক মজা করে পড়ায়, ইয়েস আই একসেপ্ট দ্যাট, তখন সবাই মিলে একসাথে মজা করে। বাট এই উদ্দেশ্যে যে আমি ওখানে গিয়ে আজকে সিরিয়াল নিয়ে কথা বলবো, ড্রামা নিয়ে কথা বলবো, অথবা আমরা আড্ডা দিব, তোমরা ভাবতেই পারো এটা তোমাদের নিজেদের হাতেই আছে, ভাবতে পারো, কিন্তু এইরকম বীজ রোপণের ফলাফল কিন্তু ভালো হবে না। এই ধরনের বীজ রোপণের ফলাফল ভালো হবে না, এটা তোমরা ভবিষ্যতে গিয়েই দেখতে পারবে। কম বেশি সবাই একটা কথা জানো যে আমাদের যে ব্রেন একটা বায়োলজিক্যাল কম্পিউটার। তো কম্পিউটারের ক্ষেত্রে যেটা হয়, কম্পিউটার একটা হার্ডওয়্যার, এখানে সফটওয়্যার যখন ইনপুট দিই সেই অনুযায়ী আমরা একটা আউটপুট পাই। আমাদের ব্রেন যদি একটা বায়োলজিক্যাল কম্পিউটার হয়, তাহলে ব্রেনের জন্য একটা নির্দিষ্ট সফটওয়্যার দরকার। সফটওয়্যার ইনপুট দিলে ব্রেন আমাদেরকে সেই ধরনের আউটপুট দিবে, আমরা সেই ধরনের রেজাল্ট পাবো, বা আমাদের ব্রেন আমাদেরকে সেভাবে পরিচালনা করবে। তার মানে ব্রেনের জন্য ভালো সফটওয়্যার তৈরি করে, ভালো সফটওয়্যারকে ইনপুট দেওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এই দায়িত্ব, এই গুরু দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদের হাতে। আমরা কিভাবে আমাদের ব্রেনের মধ্যে সফটওয়্যার তৈরি করছি। ব্রেনের সফটওয়্যার মানে আসলে ভালো ভালো হ্যাবিট তৈরি করা, গুড হ্যাবিট ডেভেলপ করা। যদি তুমি ব্রেনকে কখনো ট্রেন না করো, ব্রেন কখনোই সকালে ঘুম থেকে উঠা, সঠিক সময় খাওয়া, সঠিক সময় পড়তে বসা, এই অভ্যাসগুলো তৈরি করতে পারবে না। এটাও আবার ব্রেনের মধ্যে একটা সিস্টেম আছে। হ্যাঁ, যেমন আমাদের কাইন্ড অফ সবারই অ্যামিগডালা হাইজ্যাক হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর নো, আমি অনেক অদ্ভুত অদ্ভুত টার্ম ইউজ করতেছি। তোমরা চাইলে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে অনেক বই আছে, ওগুলো পড়তে পারো, তখন তুমি বুঝতে পারবে যে হোয়াট ইজ দিস অ্যামিগডালা হাইজ্যাক, অ্যান্ড আরো
টপিকস গুলো। সো হ্যাবিট তৈরি হবে। তো কাইন্ড অফ আমাদের ব্রেনের দুটা পার্ট থাকে, ওকে? একটা হচ্ছে আমাদের ধরো ব্রেনের একদম ভিতরের দিকে, তো মাঝখানের দিকে, পুরো ব্রেনের একদম ভিতরের দিকে, ধর এটা ব্রেন। তো এই ব্রেনের একদম ভিতরের দিকে একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে লিম্বিক সিস্টেম, ওকে? যারা ছোট আছো তারা এগুলো কিচ্ছু মনে রাখা লাগবে না, জাস্ট শুনো, কারণ তোমাকে আমি লজিক্যালি বোঝাচ্ছি। তো এরপরে তুমি না মানতে চাইলে তোমার ব্রেন তো লজিক্যালি বুঝবে বিষয়টা, তো তোমার ব্রেন তোমাকে মানাতে বাধ্য করবে কাইন্ড অফ। সো আমাদের ব্রেনের মধ্যে কি আছে, একটা লিম্বিক সিস্টেম আছে। হ্যাঁ, একদম এই যে এই জায়গাটায় থাকে লিম্বিক সিস্টেম। তো এই লিম্বিক সিস্টেম ইমোশনালি কাজ করে। ধরো এখন হচ্ছে শীতকাল, তুমি সকালবেলা কি চাবা? লেপের মধ্যে লেপ গায়ে দিয়ে একদম ঘুমাইতে। অবভিয়াসলি তুমি ফজরের সময় উঠতে চাবা না, এটা তোমার ইমোশনাল ব্রেন তোমাকে এরকম বলবে যে একটু ঘুমাও না, একদিনই তো একটু ঘুমাও, বা একটু বেশি খাও, একটু চকলেট খাও, এই খাও, এই খাও, মানে এগুলো ইমোশনালি তোমাকে ড্রিভ করতেছে কে? এই লিম্বিক সিস্টেম, ওকে? আর আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, এই জায়গাটায়, ওকে? এই প্রিফ্রন্টাল কর্টেক্স ও লজিক্যালি চিন্তা করে, আচ্ছা এখন ফজরের সময়, আমাকে উঠতে হবে, নামাজ পড়তে হবে। এখন দুপুর হয়েছে, আমাকে আগে ভাত খেতে হবে, এখন চিপস খাওয়া যাবে না। তো লজিক্যালি থিঙ্ক করে, আমার কালকে এক্সাম, আমার আজকে পড়তে হবে, বাইরের কোনো, আমি খেলতেও যাবো না বা আমি ডিভাইসও দেখবো না, কারণ আমার এক্সাম, আমাকে পড়তে হবে। তো লজিক্যালি থিঙ্ক করতেছে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স। তো অল দ্য টাইম এই যে আমাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্স আর লিম্বিক সিস্টেম, এই দুজনের মধ্যে কনফ্লিক্ট চলতে থাকে, মানে ঝগড়া চলতে থাকে, খুবই মারামারি হয়, খুবই মারামারি হয়। তো যখন এই দুজনের মধ্যে একটা সমঝোতা তৈরি হবে, হ্যাঁ, যখন এই দুজনের মধ্যে একটা সমঝোতা তৈরি হবে, একটা লাভ তৈরি হবে, এই লাভটাই হচ্ছে হ্যাবিট। সো একটা হ্যাবিট তখনই ডেভেলপ হয় যখন তোমার এই প্রিফ্রন্টাল কর্টেক্স আর লিম্বিক সিস্টেম, মানে ইমোশনাল ব্রেন, সহজ ভাষায় বলে ইমোশনাল ব্রেন আর লজিক্যাল ব্রেনের মধ্যে একটা সুন্দর এগ্রিমেন্ট হয়। সো তখনই হ্যাবিট ডেভেলপ করে। আর এই হ্যাবিট জিনিসটাই কিন্তু তোমার সফটওয়্যার, যেটা তুমি ব্রেনের মধ্যে ইনস্টল করতেছো, ব্রেন চলতেছে, ব্রেন আসলে তোমাকে চালাচ্ছে। সো আমাদের এই সফটওয়্যারটা খুব গুরুত্বপূর্ণ ভাবে তৈরি করতে হবে। তো ছোটবেলা থেকে আমি যেটা দেখি, কিছু বদ অভ্যাস ডেভেলপ হচ্ছে মনের অজান্তে। যেমন আহ, বাচ্চাদেরকে খুবই এনকারেজ করা হয়, এটাতে ডিসকারেজ করা হয় না, যে যে আরো এই জিনিসটার বিরোধিতা করে তাকে বাঁকা চোখে দেখা হয়। জিনিসটা কি? ধরো পরীক্ষার হলে দেখাদেখি করা, হ্যাঁ ঠিক আছে, তুমি পুরোটা না দেখলা, পুরোটা দেখা হয়তো পাপ, পুরোটা দেখা হয়তো খারাপ। অনেকে নর্মালি খুবই নর্মালাইজ করে ফেলছে যে হ্যাঁ, একটা এমসিকিউ, দুটো এমসিকিউ আমরা মিলাইতেই পারি, এটা স্বাভাবিক। এমনকি টিচাররাও এনকারেজ করে, হ্যাঁ তুমি মিলাবা। কিন্তু এই এই একটা কমান্ড যদি একদম ছোটবেলা থেকে আমরা ব্রেনকে দিতে থাকি, তাহলে দেখো যে ব্রেনে আমরা কি ধরনের সফটওয়্যার ডেভেলপ করলাম, নিজের উপর রিলাই করতে না পারা। তুমি পরীক্ষার হলে, এই যে ছোটবেলা থেকে এতগুলো এক্সাম দিচ্ছ, তুমি পরীক্ষার হলে বারবার নিজের ব্রেনকে এটা বোঝাচ্ছ যে তোমার পরীক্ষায় ভালো করার জন্য তোমার পাশের মেয়েটার হেল্প লাগবে, তার কাছ থেকে তোমার জিজ্ঞেস করতেই হবে। তুমি একটা এমসিকিউ নিজের উপর বিশ্বাস করে ইন্ডিপেন্ডেন্ট ভাবে দাগাতে পারছো না। হুম। ছোটবেলায় এটাকে খুব নর্মালাইজ লাগলো, আস্তে আস্তে তোমার ব্রেন কিন্তু এটা বুঝতে পারে না, সে কিন্তু বুঝে যায় যে তোমার দ্বারা হবে না, তোমার ওই পাশের মেয়েটার হেল্পই লাগবে। কিন্তু তুমি কি মেডিকেল অ্যাডমিশন টেস্টের হলে পাশের মেয়েটার হেল্প পাবে? পাবে না। যত হায়ার স্টাডিজ করতে যাবে তখন দেখবে যে তোমার পাশের মেয়েটাই পারতেছে না, তুমি তারটা কি দেখে লিখবে? তো আমার মনে হয় এরকম কিছু কিছু প্র্যাকটিস আছে যেটা আমাদেরকে ছোটবেলা থেকে আসলে ম্যাল প্র্যাকটিস করানো হচ্ছে, এই বিষয়গুলো না আমাদের আবার দ্বিতীয়বার ভাবা উচিত। শুধু 2টা মার্ক আমি বেশি পাবো বলে আমি অন্যের খাতাটা দেখে লিখলাম, সাময়িকভাবে আমি ভালো মার্কস পাচ্ছি, আমার রেজাল্ট ভালো হচ্ছে, রোল ভালো হচ্ছে, কিন্তু এটার জন্য যে দীর্ঘস্থায়ী আমাদের ব্রেনে একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে, এটা, এই ক্ষতি কে পূরণ করবে? তাই না? যেমন ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল যে আমি একটা এমসিকিউ না পারলেও কাউকে জিজ্ঞেস করতাম না, অনেক বেশি নিজের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, নিজের ব্রেনের উপর রিলাই করতাম, যাই হোক নিজে নিজে পরীক্ষা দিতাম। বোর্ড এক্সামে আমি আসলে জিজ্ঞেস করি না, অভ্যাসই না, এমনকি এখন এমন হয়ে গেছে যে এখন সবাই জিজ্ঞেস করতেছে, এটা নর্মাল, বাট আমি করতে পারি না, আমার টায়ার্ড লাগে, আমার বিরক্ত লাগে, বা
আমি পারি না আসলে অন্যের কাছ থেকে কিভাবে দেখে লিখতে হবে। যাই হোক, আমার কথার অথেন্টিসিটি জাস্ট তোমাদের উপরেই ডিপেন্ড করতেছে, তোমরা বিশ্বাস করলে করবা, না হলে না, আমার যায় আসে না। তো বিষয়টা হচ্ছে এই যে আমি নিজের উপর রিলাই করা শিখতেছি, এটা আমাকে নিজের প্রত্যেকটা ডিসিশন সঠিকভাবে নিতে হেল্প করতেছে। তো ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ ফ্রেন্ডলি উইথ মি, আই ওয়াজ ফ্রেন্ডলি উইথ মাই ব্রেন। এখন আমার ব্রেন আমাকে এই ফলটা দিচ্ছে যে হ্যাঁ, এখন আমার কি করা উচিত, কি করা উচিত না, একটু হলেও আমি ডিসিশন নিতে পারি। আমি অন্যের উপর ডিপেন্ড করতেছি না, অন্য যেটা করতেছে আমি সেটা করতেছি এমন না। হ্যাঁ, সো জাস্ট এটাই যে ব্রেনকে এই ছোটবেলা থেকে এসব ছোট ছোট হ্যাবিট, গুড হ্যাবিট যদি এখন থেকে ডেভেলপ না করো, নিজের ব্রেনের মধ্যে ভুল প্রোগ্রামিং দিয়ে রাখো, সফটওয়্যার তো প্রোগ্রামিং, রাইট? ভুল প্রোগ্রামিং দিয়ে রাখো, সারাটা জীবন পস্তাবা, সারাটা জীবন তুমি ইনডিসিশনে থাকবা, এটা করবা নাকি ওটা করবা, নিজের উপর বিশ্বাস হতে চাবে না। তুমি এটা করলে তোমার নিজের উপর বিশ্বাস হবে না যে আসলে আমি এটা করতে পারছি কিনা। সো সো এক্সাম হলে অনলি রিলাই করবা নিজের ব্রেনের উপর। এই প্র্যাকটিসটা যদি করতে পারো, ফিউচারে আর সাফার করবে না। তোমার ব্রেন সারাটা জীবন তোমার পাশে থাকবে এবং তুমি গুড ডিসিশন, সঠিক সময় সঠিক জায়গায় গুড ডিসিশন নিতে পারবা। সো ম্যাচিউরিটি জিনিসটা হচ্ছে এমন যে একটা বিষয়, ধরো একটা কাজ, সেটা করলে কি হবে, না করলে কি হবে, সেটা অন্যরা কি উপায়ে করতো, এরকম থিঙ্কিং করা। যখন তুমি এই ধরনের একটু ওয়াইড অ্যাসপেক্টে, ব্রড অ্যাসপেক্টে থিঙ্ক করবা, এটাই হচ্ছে তোমার মধ্যে একটা ম্যাচিউরিটি আনবে, তোমার লার্নিং লেভেলকে অনেক উপরে তুলে নেবে। যেমন লার্নিং এর উপরে একটা ভিডিও আছে, তোমাদেরকে আমি দিয়ে দিবনি, ব্লুমস 6 stages of লার্নিং। আমি সবাইকে রেকমেন্ড করবো জিনিসটা দেখার জন্য। তো ব্লুমস 6 stages of লার্নিং তুমি যখন দেখবা, তখন জানবা যে এই ধরনের কোয়েশ্চেন করতে পারা, কম্প্যারিজন অ্যানালাইটিক, তারপর ইভ্যালুয়েশন টাইপের জিনিসগুলো বুঝতে পারা, এগুলোই হচ্ছে লার্নিং, হায়ার থট, হায়ার লার্নিং লেভেলকে হচ্ছে ইন্ডিকেট করে। সো তুমি এখন থেকে এই ধরনের চিন্তা করো যে আচ্ছা আমি কেন পড়বো, ধরো আমি যে এত বকবক করতেছি, সব তো তোমাকে পড়তে বসানোর জন্য, যে তুমি পড়বা, তোমার একাডেমিকে যা আছে সেটা মনোযোগ দিয়ে পড়বা। তুমি নিজেকে কোয়েশ্চেন করো, আমি কেন পড়বো, না পড়লে কি হবে, যারা পড়ছে তাদের কি হয়েছে, এভাবে করে কোয়েশ্চেন করা, এই ধরনের লার্নিং আই গেস সবার করা উচিত। আহ যেটা হচ্ছে ফিউচারে তোমার গুড ডিসিশন নিতে তোমাকে হেল্প করবে। ডিভাইস ইউজ করা ঠিক আছে, করো, বাট ডিভাইস যেন তোমাকে ইউজ না করে। হ্যাঁ, আমি নিজেও সারাটা জীবনে ডিভাইসের ডিপেন্ডেন্ট ছিলাম, এখনো দেখো আমার হাতে ডিভাইস, সামনে ডিভাইস, ঠিক আছে। তো ডিভাইস দ্বারা আমিও মাঝে মাঝে অ্যাবিউজড হয়েছি, বাট অতটা আমার উপরে আমি ডিভাইসকে অকুপাই করতে দিইনি। সো ডিভাইস পারলে ছেড়ে দাও, পারলে ডিভাইস ছেড়ে দাও, বিশেষ করে তোমার যদি একদম সামনে এক্সাম থেকে, পারলে ডিভাইস ছেড়ে দাও, নাহলে ডিভাইসের সৎ ব্যবহার করো। ডিভাইস ব্যবহার করা যতটা ইজি মনে হয় ততটা ইজি না, ওকে? এমনকি একটা জিনিস সার্চ দেওয়া, ধরো সার্চ দিই না আমরা কোনো একটা তথ্যকে, সার্চ দেওয়া যতটা ইজি ততটা ইজি না। সবাই সার্চ দিয়ে সবকিছু পায় না। সার্চ দেওয়াও একটা আর্ট, একটা কৌশল। এটা আমি ফাইনালি রিয়েলাইজ করতে পারছি যখন আমি রিসার্চ নিয়ে স্টাডি করতে গেছি, যে কিভাবে রিসার্চ করতে হয় অথবা কারো রিসার্চ পেপার পড়তে হয়। তো রিসার্চ গেটে যে সার্চ দেওয়ার এত নিয়ম আছে, একদম সঠিক তথ্যটা পাওয়ার জন্য সার্চের এত নিয়ম আছে, এটার জন্য যে 2-3 ঘন্টার ক্লাস করা লাগবে, এটা আগে আমার আইডিয়া ছিল না। তো আমি বলবো সার্চ দেওয়া একটা দক্ষতা, এই দক্ষতাটাও তোমরা আস্তে আস্তে নিজেকে, নিজের মধ্যে ডেভেলপ করো। র্যান্ডমলি ডিভাইস ইউজ করো না, ডিভাইস ইউজ করো ফর পারপাস। যে চ্যাট জিপিটি থেকে পড়াটা ঠিক মতো বুঝে নিচ্ছ, ইউটিউব থেকে ক্লাস করছো, অথবা তোমার বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কে ডেভেলপ করছো, দ্যাটস গুড। তাহলে ডিভাইস ইউজ করো, না হলে ডিভাইস ইউজ থেকে বিরত রাখো। তুমি এন্টারটেনমেন্ট চাও, বাইরে গিয়ে খেলো, ঠিক আছে, বাইরে মাঠ নাই, বাট তুমি নিজের জন্য একটা ব্যবস্থা করে নাও। আমারও চারপাশে মাঠ নাই, আমিও এত ফ্যাসিলিটিস পাইনি, ওকে? সো তারপরেও নিজেকে কোনো না কোনো ভাবে গুড এন্টারটেনমেন্টের মধ্যে রাখার চেষ্টা করো, ওকে? অ্যান্ড অবভিয়াসলি ইউ নিড এ গুড সার্কেল, গুড ফ্রেন্ডস, যারা তোমাকে অলওয়েজ ইন্সপায়ার করবে ভালোর দিকে, ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্য, ডিস্ট্রাকশনের দিকে না, ওকে? তারা তোমাকে এনকারেজ করবে পড়াশোনার জন্য, তাদেরকে দেখলে তোমাদের পড়াশোনার প্রতি আগ্রহ জাগবে,
তার তোমরা একসাথে স্টাডি করো, গ্রুপ স্টাডি করার অভ্যাস খুবই ভালো। যেমন এখন অনেকে হচ্ছে কিছু হলেই কোচিং এ ভর্তি হয়ে যাচ্ছে, কারণ তাকে বোঝানোর মতো কেউ নাই, তার বাসায় হয়তো কেউ নাই, কিন্তু কোনোভাবে যদি তার সাথে তার একটা ফ্রেন্ডস গ্রুপ, তাদের যদি একটা ফ্রেন্ডস গ্রুপের একটা ভালো বন্ডিং তৈরি হতো, এই কোচিং সিস্টেমে কিন্তু ওই বাচ্চাটাকে যেতে হতো না। সাপোজ তুমি মিডল ক্লাস ফ্যামিলি অ্যান্ড তোমার হচ্ছে কোচিং এ ভর্তি হয়, এটা অনেক এক্সপেন্সিভ। বাট যদি এমন হইতো যে তোমরা কয়েকজন ভালো স্টুডেন্ট একসাথে হয়ে গ্রুপ স্টাডি করতেছো এবং নিজের উপর নির্ভর হওয়া শিক্ষা, মানে নিজের উপর তুমি যদি বিশ্বাসটা রাখো, দেন দেখবে যে তোমার আসলে কোচিং সেন্টার লাগছে না, তুমি নিজেই প্রবলেম সলভ করে ফেলতে পারছো, তুমি নিজেই নিজেকে পড়াতে পারছো। সো এটা গুড সার্কেল, গুড ফ্রেন্ডস হওয়া খুবই খুবই লাকি বিষয়। যেমন আমার আমার সবসময় আমরা ফ্রেন্ডসরা, স্কুলের ফ্রেন্ডসরা একজন আরেকজনকে পড়াই দিতাম, পড়া বুঝাতাম, ফান করতাম, সবই একসাথে চলতো। তো করোনার মধ্যে যেটা হয়েছিল যে সবারই কিন্তু পড়াশোনায় অনেক বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল, অনেক গ্যাপ। আহ, অনেকে ভাবে যে ও আচ্ছা তোমরা তো অনেক সময় পাইছো, কিন্তু না, সময়টাকে কিন্তু ইউটিলাইজ করা এত ইজি ছিল না। বিশেষ করে করোনার সময় একইটা পরিবার, সবার পরিবারে কিন্তু করোনা আম, রোগ হয়েছিল, আমার পরিবারেও হয়েছিল, এবং আমি জানি যে তখনকার দিনগুলো কতটা ডেভাস্টেটিং ছিল। সো যাই হোক, ওই টাইমে আমার ফ্রেন্ড আর আমি, ও আমাকে অ্যাপ্রোচ করলো, আচ্ছা চলো আমরা একটা ফেসবুক গ্রুপ খুলি বা পেজ খুলি, যেখানে হচ্ছে আমরা একসাথে গ্রুপ স্টাডি করব। সো ও আমাকে অ্যাপ্রোচ করলো, হ্যাঁ বলে ওকে ওকে রাইট। আমরা তখন মে মাসের শুরুর দিকে ছিল, এন্ড আমাদের গ্রুপের নাম ছিল স্টাডি বুথ লার্ন টুগেদার। এন্ড সেই থেকে আমাদের যাত্রা, আমরা 2 বছর খুব মজা করে পড়ছি, একসাথে পড়ছি আমরা। আমার হচ্ছে নাটক তারপর উপন্যাস, এই জিনিসগুলো পড়তে খুবই বিরক্তিকর লাগতো। তো আমি নিজেই হচ্ছে এটার কুইজ এক্সাম নিতাম, অন্যদের জন্য কুইজ কোয়েশ্চেন বানাতাম, সেই হিসেবে আমার নিজেরও পড়া হয়ে যেত, অন্যদেরও হেল্প হচ্ছিল, কাইন্ড অফ একটা গ্রুপ স্টাডি টাইপের। এমনকি আমরা হচ্ছে সেখানে পোস্ট দিতাম, আচ্ছা 6 আওয়ার স্টাডি চ্যালেঞ্জ, 5 আওয়ার স্টাডি চ্যালেঞ্জ, এরকম টাইপের চ্যালেঞ্জ ছুড়ে দিতাম। তো কাইন্ড অফ খুব ভালো লাগছিল যে আমরা সব স্কুলমেটসরা, যেখানে কলেজে এক একজন এক এক দিকে চলে গিয়েছিল, আবার আমরা ইউনাইটেড হচ্ছি, একসাথে পড়তেছি। বিষয়টা খুবই হোলসাম ছিল। তো অনেকের কিন্তু এই সময় পড়া হয়নি, কিন্তু আমাদের কিন্তু ঠিকই পড়া হয়েছে। এবং আজকে আমার ওই ফ্রেন্ডটা ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে ওয়ান অফ দ্য টপ ভার্সিটিতে পড়তেছে কানাডাতে। ওকে, সো এই যে ছোট ছোট পদক্ষেপ, ওর ক্রিয়েটিভিটি ওকে ওই পর্যায়ে নিয়ে গেছে, ওর আগ্রহ, নিজে থেকে পড়ার আগ্রহ, এই জিনিসটা ওকে ওই পর্যায়ে নিয়ে গেছে। আচ্ছা, সো তোমরা অলওয়েজ ট্রাই করবে কনস্ট্রাকটিভ আড্ডা দিতে, ওকে, নট ডিস্ট্রাকটিভ। আমাকে অনেক মানে পণ্ডিত টাইপের কথাবার্তা মানে মনে হতে পারে যে এত পণ্ডিত গিরি কেন দেখাচ্ছি, বাট এটাই ট্রুথ। ওকে, তুমি কনস্ট্রাকটিভ করলে তোমার লাইফটাও কনস্ট্রাকটিভ হবে, তুমি ডিস্ট্রাকটিভ আড্ডা দিলে তোমার লাইফটাও ডিস্ট্রাকটিভ হবে। আচ্ছা, অ্যান্ড অলওয়েজ হচ্ছে সবসময় ফ্রেন্ডসদের সাথে এমন একটা রিলেশন তৈরি করবে যাতে করে তোমার প্রবলেম হলে একটা পড়া না বুঝলে যেন তুমি তার কাছ থেকে বুঝে নিতে পারো। And finally, don't waste your sophisticated brain onto something very trivial. Okay? তুমি অলওয়েজ এরকম থাকবা না। একটা সময় গিয়ে তোমাকে দায়িত্ব নিতে হবে, একটা সময় গিয়ে তোমার চামড়ায় ভাঁজ পড়বে, একটা সময় গিয়ে তোমাকে আসলে কয়েকজনের খাদ্যের ব্যবস্থা করতে হবে। সেই সময়টা তোমার ফেস করতে হবেই। তুমি তুমি মিডল ক্লাস হও আর হাই ক্লাস হও, যেই ক্লাসই হও, তোমাকে সেই মুহূর্তটা ফেস করতে হবে। ঠিক আছে, এখন এনজয় করে করে পড়ো, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, নিজের এই সুন্দর সফিস্টিকেটেড ব্রেনটাকে কোনো ট্রিভিয়াল জিনিসের জন্য ড্যামেজ করো না। ওকে, সো আরেকটা জিনিস যেটা আমি মনে করি হচ্ছে একটু বলা দরকার, ট্রেন্ড। ওকে, বি বি কুল, ঠিক আছে, আজকালকার, হ্যাঁ অবভিয়াসলি ট্রেন্ডকে ফলো করবে, এটা একটা নর্মস হয়ে গেছে। বাট কোন ট্রেন্ড, মানে বিষয়টা কি জানো, ধরো আমরা যারা জেনজি একদম শুরুর দিকে ছিলাম বা মিলেনিয়ামের লাস্টের দিকে, আমাদের যে ট্রেন্ডটা ছিল, তোমরা যদি এখন এই ট্রেন্ডটা দেখো বলবা ইয়ে এত খ্যাত, এত কি এইসব, এরকম একটা অ্যাটিটিউড দিবে, অনেকেই দিবে।
এটাই স্বাভাবিক। তার মানে কি তোমরা এখন যে ট্রেন্ডটা ফলো করতেছো তোমাদের নেক্সট জেনারেশন এসে হয়তো বলবে সিরিয়াসলি এটা ট্রেন্ড, এরকম ইউ এই টাইপের আচরণ করবে। তার মানে আমাদের আসলে এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত যে কোন ট্রেন্ডটা আমরা ফলো করব। হ্যাঁ, তুমি এখন যে ট্রেন্ডই ফলো করো নেক্সট জেনারেশনের কাছে এটা আউটডেটেডই মনে হবে। তো আমি পার্সোনালি যেটা মনে করি যে আমি এমন একটা ট্রেন্ড ফলো করব যেটা আমাকে যেন ডিস্ট্র্যাক্ট না করে ওকে, ট্র্যাক থেকে দূরে ফেলে না দেয়, আমার জীবনের সুন্দর গতি থেকে যেন আমাকে ছুঁড়ে ফেলে না দেয়, এমন ট্রেন্ডকে ফলো করব। ট্রেন্ড খারাপ না, কিন্তু বুঝে শুনে ফলো করতে হবে। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকের না আমাদের নিজেদের ট্রেন্ড নিজের তৈরি করা উচিত। মেক ইউর ওন ট্রেন্ড, মেক ইউর ওন লেগেসি। ওকে, তুমি যদি নিজের জন্য এমন একটা ট্রেন্ড তৈরি করতে পারো যেটা টাইম, কালচার, পার্সন, এজ ভেদে কোনো কিছু ম্যাটার করবে না, তুমি যে বয়সেই থাকো, যে কালচারে থাকো, সেই ট্রেন্ডটা অ্যাকসেপ্টেড হবে, সেই ট্রেন্ডটা ভালো হবে। এমন ট্রেন্ডই কি উচিত না আমাদের ফলো করা? সো আই গেস এটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম ভাবা উচিত যে আমরা কোন ট্রেন্ড ফলো করব। হ্যাঁ, আসলে এটা ফলো করা উচিত কিনা। সো আমি পার্সোনালি চয়েস করি টাইম, কালচার, পার্সন, এইজ সব ভেদে এমন একটা ট্রেন্ড যেটাকে ফলো করার, আমার নিজের তৈরি করা ট্রেন্ড। এখন আমরা ট্রেন্ড কিভাবে তৈরি করতে পারি? ফ্রম এক্সপিরিয়েন্স। ওকে, টেক এক্সপিরিয়েন্স ফ্রম দ্য গ্রেটেস্ট ম্যান অর গ্রেটেস্ট উইমেন অফ দ্য ওয়ার্ল্ড। তারা কোন ট্রেন্ডটা ফলো করেছে আমরা তাদেরকে নকল করতে পারি। ওটা কখনো ওল্ড হয়ে যাবে না, ওটা অলওয়েজ একসেপ্টেড হবে। ওকে, এবং তাদের তারা ইন্সপায়ার হলে নিজেরা একটা ট্রেন্ড বানাবো। And being unique is not always being outcasted. অনেক সময় আমাদের একটু ভয় লাগে যে আচ্ছা ওরা সবাই একরকম, ওরা সবাই শাড়ি পরছে, আমি একা কামিজ পরছি, তাহলে নিজের মধ্যে একটা গিল্টি ফিল হয় অথবা একটু লো ডাউন ফিল হয়, ভেতরে একটা হিউমিলিয়েশন ফিল হয়, অনেকের হয়। হ্যাঁ, কিন্তু না, এটা তোমার ট্রেন্ড। অনেকে কিন্তু আমি দেখেছি ধরো সব একটা প্রোগ্রামে সবাই অনেক শাড়ি পরেছে, অনেক সুন্দর করে সেজেছে, মাশাআল্লাহ, আই অ্যাপ্রিশিয়েট ইট। বাট একজন তার নিজের লেগেসি, নিজের ট্রেন্ড ধরে রাখছে। হ্যাঁ, সে সব জায়গায় ব্ল্যাক বোরখা পরে সে পরে গেছে, এন্ড তাকেও স্মার্ট লাগছে। তার যে অলওয়েজ যে ট্রেন্ড সবসময় ফলো হচ্ছে সে ট্রেন্ডই ফলো করতে হবে এমন না, শি ইজ ওকে। সো আমার মনে হয় নিজের একটা ইউনিক ট্রেন্ড থাকা ভালো। আর ট্রেন্ড অনেক সময় আমরা এই ট্রেন্ডের পাল্লায় পড়ে, যেমন অনেকের ক্ষেত্রে এখন হয়, আই ডোন্ট নো আমার এটা বলা উচিত কিনা, বাট স্মোকিং এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। ও তুমি স্মোকিং করো না, ও তার মানে তুমি এখন ব্যাকডেটেড। বাট আসলে কি স্মোকিং ট্রেন্ডি জিনিস? ফিউচার, ইয়োর ফিউচার সেলফ কি এটা, তোমার ফিউচার সেলফ কি এটাকে একসেপ্ট করবে? সো ট্রেন্ডের বিষয়েও কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। ওকে, আই নো আমার কথাগুলো অনেক অগুরুত্বপূর্ণ মনে হতে পারে, বিকজ আমি তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কিছুই বলিনি। কিন্তু ওই যে যেটা বলেছি, এখনই সফটওয়্যার ডেভেলপ করার সময় এখন তুমি যদি এগুলো ঠিক না করো, ফিউচারে গিয়ে 2 মাসে তুমি কখনোই ঠিক করতে পারবে না। দ্যাটস ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, যেখানে আমি ক্লাস 8 বিশেষ করে 9-10 এর বাচ্চাদেরকে নিয়ে বলবো যে তাদের করণীয় কি। টিল দেন, টাটা।